নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো এমসিইউর মানে মার্ভেলের যে সব আপকামিং লাইন আপ আছে সেসব নিয়ে আমি কিছু বক্তব্য রাখবো নিজের, এবং মার্ভেল এখন কোন দিকে যাচ্ছে সেই সব নিয়ে মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তা দেখুন, আমি আমার তরফ থেকে মানে তুহিন রিভিউলজি চ্যানেলের তরফ থেকে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি এই মার্ভেলের সুপার হিরোদের নিয়ে, এবং মার্ভেলের আপকামিং যেসব লাইন আপ থাকবে সেসব নিয়ে আমি নিজস্ব কিছু কথাবার্তা বলবো। পরবর্তীকালে যদি এই ভিডিওটিকে আপনারা সাপোর্ট করেন তাহলে এরকম যাবতীয় নানা রকম রিলেটেড কিন্তু ভিডিও আমি আনার চেষ্টা করব, এবং আস্তে আস্তে এই সুপার হিরো ক্যারেক্টারগুলোকে নিয়ে নতুন নতুন কিছু আলোচনা করব এই ভিডিওর মধ্যে, এবং ডিসি নিয়েও অনেক সময় আলোচনা করব। তা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু এইরকম ভিডিও কিন্তু আমি আমার মানে তুহিন রিভিউলজি চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এইসব ভিডিও আসতে থাকবে। কারণ যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে সেই মোটিভেশনটা পাবো না যে আরো এই রিলেটেড ভিডিও বানানোর জন্য। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। তা দেখুন, এই ভিডিওর মধ্যে আরো একটা কথা বলতে চাই যে স্পয়লার থাকতে পারে, ঠিক আছে। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যেই সিনেমাটা বেরিয়েছে ওই সিনেমাটা আমি দেখে এসেছিলাম, কালকে রিভিউ করেছিলাম ওই সিনেমাটা। চাইলে আপনারা ওই সিনেমাটা রিভিউটা চেক আউট করতে পারেন। বাট আমি কিন্তু ওই সিনেমা রিলেটেডও কিছু নিয়ে প্লট পয়েন্ট নিয়ে কথা বলবো, সেগুলো নিয়েও একটুখানি স্পয়লার থাকতে পারে। তা আপনারা যারা সিনেমাটা এখনো দেখেননি ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তাহলে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তা দেখুন, আমি একটা কথা বলতে চাই। এই যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই সিনেমাটা দেখলাম, এই সিনেমাতে একটা পোস্ট ক্রেডিট সিন রাখা হয়েছে। যখন এই সিনেমার যে মেন ভিলেন সে যখন বলবে যে স্যাম উইলসনকে মানে আমাদের ক্যাপ্টেন আমেরিকাকে বলবে যে মানে আরো এক মানে তুমি আমাকে আটকে দিচ্ছ ঠিক আছে, কিন্তু আমার থেকেও বড় শক্তি আসছে, তুমি তাকে কি আটকাতে পারবে? এবং আমার যেটা অ্যাজাম্পশন, কারণ পরবর্তীকালে 2026 এবং 2027 তারা লাইন আপ করে রেখেছে মার্ভেল যে তাদের এই অ্যাভেঞ্জার্স ডুমসডে বলে একটা সিনেমা আসবে 26-এ, এবং 27-এ আসবে হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। তাই সেই জায়গার থেকে দাঁড়িয়ে ডক্টর ডুমকে যখন ওখানে ইন্ট্রোডিউস করবে তাহলে নেক্সট থ্যানস হিসাবে কিন্তু মার্ভেল বা ডক্টর ডুম হিসাবে কিন্তু তাকেই পোর্ট্রে করতে চাইছে মার্ভেলের ভিলেন হিসাবে। সেটা আমরা প্রত্যেকেই জানি, যেটা আরডি যে ক্যারেক্টারটা প্লে করবে, আরডি যে কে অফিসিয়ালি কমিকনে সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেও দেওয়া হয়েছে যে আরডি যে ডক্টর ডুমের ক্যারেক্টারটা প্লে করছে সে এখন মার্ভেলের ভিলেন হয়ে আসছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে মার্ভেলের যেসব আপকামিং যেসব সিনেমাগুলো আসবে সেগুলোতে কিন্তু ছোট ছোট কিছু বিল্ড আপ কিন্তু মানে দিতে থাকবে এই ডক্টর ডুমের ব্যাপারে। এখানটা হয়তো জাস্ট মানে ছুঁয়ে বেরিয়ে গেছে, নাম নেয়নি সেইভাবে, বাট হয়তো ছুঁয়ে বেরিয়ে গেছে। পরবর্তীকালে অন্যান্য সিনেমার মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো। এবং থান্ডার বোল্টস বলে যেই কাজটা আসছে, এবার আমি বুঝতে পারছি না, আমার যেটা মানে মনে হয় এটা থান্ডার বোল্টস কিন্তু এটা পুরোপুরি আলাদা একটা টিম তৈরি হবে, যেখানটা টাস্ক মাস্টার থাকবে বা গার্ড রেড গার্ডিয়ান থাকবে। তারপর হচ্ছে এই মানে আমাদের যে নাতালিয়া পোর্টম্যানের যে বোন ছিল ফ্লরেন্স পার্ক, যে যার আসল নাম, সে থাকবে, তার মধ্যে বাকি বান্স থাকবে। তারপর এই যে এই ক্যারেক্টারকে গুলোকে নিয়ে বোধহয় থান্ডার বোল্টসের একটা আলাদা টিম তৈরি হয়ে যাবে বোধহয়। এইটা অ্যাভেঞ্জার্সের সাথে অ্যাটাচ না হলেও মানে অ্যাটাচ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু মার্ভেলের যদি এই লাস্ট এই সিনেমাটা যদি দেখেন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তা ওই সিনেমাটাতে যদি ভালো করে ফলো করেন তাহলে কিন্তু এখানটা ফ্যালকন আর নেক্সট ব্ল্যাক উইডো সম্ভবত ওদের দুইজনকে স্ট্যাবলিশ করে দিয়েছে। কারণ যাকে আপনারা মানে আমরা দেখতে পাচ্ছি হ্যারিসন ফোর্ডের যে সিকিউরিটি গার্ড মানে পার্সোনাল সিকিউরিটি গার্ড, সে অ্যাকচুয়ালি কিন্তু এই যে মানে ব্ল্যাক উইডোদের এই টিমটার এই উইডোর টিমের মধ্যে কিন্তু একজন মেম্বার ছিল, মানে এক্স উইডো ছিল, বাট সে কিন্তু ওই টিমেরই মেম্বার ছিল, তাকে এখানটায় নিয়ে আসা হয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে তাকে নেক্সট মানে ব্ল্যাক উইডো হিসাবে মার্বেল প্রেজেন্ট করতে পারে, এবং অন্যদিকে আরেকটা নতুন যে ছেলেটা আছে তাকে হয়তো আমরা দেখতে পারি নেক্সট ফ্যালকন হিসাবে। তাহলে কি হচ্ছে, আমরা ফ্যালকন এবং ব্ল্যাক উইডো এই দুটো ক্যারেক্টার কিন্তু এখানটাতেই পেয়ে যাচ্ছি। আর এদিকে কিন্তু হ্যারিসন ফোর্ড ও যখন প্রেসিডেন্ট হলো আমেরিকার, তখন কিন্তু আমাদের স্যামকে বলেছিল যে তুমি একটা নতুন অ্যাভেঞ্জার্সের টিম তৈরি করো। তখন স্যাম বলেছিল যে আপনি তো এইগুলোর বিপক্ষে ছিলেন, তাহলে এইগুলোর সপক্ষে কি করে কথা বলছেন? তখন বলেছিল যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে চেঞ্জ হতে হয়, আমিও চেঞ্জ হয়ে গেছি।
তখন ও পুরোপুরিভাবে ওটাকে তৈরি করলো একটা আলাদা মানে তৈরি করবে, যেটা অ্যাভেঞ্জার্সের নতুন টিম হবে। এবং তার সাথে সাথে অন্যদিকে কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে টিমটাও তো তৈরি হলো, কিন্তু লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি যে রেড হাল্ক কিন্তু হ্যারিসন ফোর্ড, এবার যে সিনেমার মেন অ্যান্টাগনিস্ট ছিল, সে ধীরে ধীরে একটা তাকে ড্রাগ মানে ইনজেক্ট করতে 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 যে গামা রেডিয়েশনটা আছে সেটার লেভেলটা বাড়িয়ে দিয়েছিল, যার ফলে লাস্টের দিকে ও নিজের রাগ কন্ট্রোল করতে পারবে না এবং ওই রাগের জন্য ও রেড হাল্ক হয়ে যাবে। সেই জিনিসটা যখন দেখিয়েছিল, যার জন্য সে যখন মানে নেক্সট থ্রেট হয়ে আসছে আমেরিকার জন্য, তারপর তো ওখানটায় পুরোপুরি জিনিসটাকে তো আটকে দিচ্ছে আমাদের স্যাম উইলসন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা। সে যখন জিনিসটাকে আটকে দিচ্ছে, তাকে পুরোপুরি জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সে যখন জেলে যাচ্ছে, জেলে গিয়ে তখন বলছে বলে তার সাথে কথোপকথন করছে, এবং পরবর্তীকালে যে নেক্সট ফ্যালকন হতে চলেছে তার সাথে কথোপকথন করছে এখানটা স্যাম উইলসন। যে মানে হ্যারিসন ফোর্ডের ক্যারেক্টারটা, সে কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি যে অ্যাভেঞ্জার্সের টিম তৈরি করো, সেও এখন অ্যাভেঞ্জার্সের টিম তৈরি করতে চায়। তাহলে কি হচ্ছে, এখান থেকে অ্যাভেঞ্জার্সের টিমের একটা শুরু হলো। এবার আস্তে আস্তে আমরা অ্যাভেঞ্জার্সের টিম দেখতে পাবো। কিন্তু অন্যদিকে আমরা আমরা একটাই কথা মানে আমার একটা কথা বলতে হবে, বিভিন্ন রিপোর্টস ঘেটে এটা দেখলাম যে মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটা কিন্তু আমিও রিভিউ যখন করেছিলাম আমিও বলেছিলাম ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। এবার ওই সিনেমাটা কিন্তু মানে মার্ভেলের যতগুলো খারাপ সিনেমার লিস্ট আছে তার মধ্যে অন্যতম সিনেমা হিসাবে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডকে গণ্য করা হচ্ছে। এবার আমরা প্রত্যেকেই জানি যে মানে ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে যে পুরো এই অ্যাভেঞ্জার্সের টিমের নেতৃত্ব দেয়, সে হচ্ছে লিডার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো আর স্টিভ রজার্স নেই, এবং স্টিভ রজার্স নেই যেহেতু তার একটা মানে মানে যে নেই, তার একটা যে কমতি, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি অ্যাজ অডিয়েন্স হিসাবে। সেটা সিনেমার মধ্যে ডায়লগেও রেখেছিল যে হ্যারিসন ফোর্ড যখন স্যাম উইলসনরে বলবে যে মানে তুমি স্টিভ রজার্স নও, তাই তুমি সেটা হওয়ার চেষ্টা করো না। সেটা কিন্তু মানে অডিয়েন্সের পার্সপেক্টিভ দিয়ে কিন্তু সেটাও কিন্তু বলা হয়েছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা যেহেতু সেইভাবে ওয়ার্ক করেনি মার্ভেলের এই কাজটা, মার্ভেল এখন কিন্তু এই কাজটাকে ওন করতে চাইছে না। দেখবেন মার্ভেলের যতগুলো সিনেমা আছে বেশিরভাগ সিনেমাতে কিন্তু মার্ভেল যে ওজি ওজি ইন্ট্রো মানে মার্ভেলের টাইটেল কার্ড যেটা ওঠে মানে ওজি টাইটেল কার্ডটা, সেই ওজি টাইটেল কার্ডটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট একটা নর্মাল মার্ভেল স্টুডিওস লেখাটা উঠছে। তাহলে কি হচ্ছে যে মার্ভেল কি এখান থেকে কি বোঝাতে চাইছে যে তারা কি এই কাজগুলোকে ওন করতে চাইছে না, তারা পুরোপুরি রিজেক্ট করতে চাইছে? এইগুলো কিন্তু সব থেকে প্রবলেমের একটা জায়গা কিন্তু হয়ে যাচ্ছে। এবার যদি এই ক্যারেক্টারটা না ওয়ার্ক করে, কারণ ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার বলে যেই ওয়েব সিরিজটা আছে ডিজনি প্লাস হটস্টারে, তা ডিজনি প্লাসে ওই যদি ওয়েব সিরিজটা দেখেন ওখান থেকে কিন্তু মানে এন্ড গেমের কি হলো, রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে আমাদের স্টিভ রজার, সে বয়স হয়ে যাচ্ছে, সে আর সিরামটা নেয়নি। তারপর এখানটা থেকে দেখা যাচ্ছে যে একজন ব্ল্যাক, সে হচ্ছে নেক্সট ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে। এবার সে নেতৃত্ব দেবে এই পুরো অ্যাভেঞ্জার্স টিমের। এবার এই পার্টটা যেহেতু চললো না, এই সিনেমাটা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই সিনেমাটা যখন চলছে না, এইবার কি হচ্ছে সমস্যাটা, তখন হতে পারে যে মার্ভেল এমন করলো যে মার্ভেল তো এখন তো মানে ডিসিশন নেয় এরকম ভাবে যে মার্ভেল ওকে পুরোপুরি ভাবে ব্যাক সিটে করে দিল, মানে ক্যাপ্টেন আমেরিকা মানে স্টিভ রজার স্যাম উইলসনকে পুরোপুরি ব্যাকসিট করে দিল, অন্য কাউকে ফ্রন্ট রানার হিসাবে রাখলো যে এই পুরো টিমটার নেতৃত্ব দেবে। কিন্তু আমার সেটা বলে মনে হয় না, কারণ ক্যাপ্টেন আমেরিকাকেই কিন্তু নেতৃত্ব দিতে হবে। এখানটায় কিছু গন্ডগোলের ব্যাপার আছে এবং বিভিন্ন রিপোর্টসে এসব বলছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবং অন্যদিকে কিন্তু যে সিনেমাটা আসছে যে এই অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্স, ওই সিনেমাটাতে কিন্তু যদি ভালো করে খেয়াল করেন, ওই সিনেমাতে কিন্তু টম হল্যান্ডও কিন্তু থাকছে অ্যাজ স্পাইডারম্যান হিসেবে। এবং টম হল্যান্ডের এখন যেহেতু লাইন আপটা ভালো, ক্রিস্টোফার নোলানের সাথে সে একটা ওডিসি করছে, গ্রিক মাইথোলজি বেসড করে একটা পিরিয়ড ড্রামা, এবং অন্যদিকে মার্ভেলের তো সে আছেই ও স্পাইডারম্যান হিসাবে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু সেও এখানটা কিন্তু থাকবে। এবার মানে মানে এটার মধ্যে কিন্তু বিভিন্ন কিন্তু চেঞ্জেস কিন্তু করা হচ্ছে। একজন রাইটার ছিল, তাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন আপাতত হিসেবে, কারণ তার আইডিয়াটা মানে কেভিন ফ্যাগি যে এখন মার্ভেলের সিইও, কেভিন ফ্যাগির সেই আইডিয়াটা পছন্দ হয়নি বলে পুরো স্ক্র্যাপে ফেলে দিয়েছে ওই আইডিয়াটাকে, এবং নতুন করে আরো দুইজন মানে রাইটারকে এখানটা কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং মানে রুসো ব্রাদার্স যারা আছে তারা কিন্তু এই দুটো পার্টকেই কিন্তু পরিচালনা করতে চলেছে।
কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যদি সিনেমাটা দেখে থাকেন, ওখানেও কিন্তু মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে কিন্তু যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই সুন্দর, কিন্তু মেন যে সমস্যাটা হয়ে গেছে মার্ভেলের এখন, যে ব্রেভ নিউ ওয়ার্ল্ডে যেটা দেখানো মানে যেটা হয়েছে, মানে এটা বিহাইন্ড দ্য ক্যামেরা হয়েছে, সেটা হচ্ছে যে এই সিনেমার প্রচুর প্রচুর রিশুট হয়েছে, প্রচুর সিন কাটা ছেঁড়া কিন্তু করা হয়েছে, যার জন্য গুস্তাভো ফ্রিঞ্জ, যারা আপনারা ব্রেকিং ব্যাড সিনেমাটা যদি দেখে থাকেন, গুস্তাভো ফ্রিঞ্জ কিন্তু এই সিনেমার মধ্যে প্রথমে থাকার কথা ছিল না, তাকেও কিন্তু এই সিনেমার মধ্যে রেখে দিয়েছে। এইসব কিন্তু মানে তাকে পরবর্তীকালে এনেছে, যেহেতু তার একটা আলাদা ফ্যান বেস আছে, হয়তো সেই কারণে তাকে কিন্তু রাখা হয়েছে এই সিনেমার মধ্যে, কিন্তু তার আর্কটা কিন্তু জোরালো নয়। তার সিনেমাতে মানে কতটা প্রেজেন্ট, মানে কতটা সে মূল ন্যারেটিভটিকে সার্ভ করতে পারছে সেই ক্যারেক্টারটা, সেটা কিন্তু কোনো জোরালো নয়। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু এই সিনেমাকে ঘিরে কিন্তু এখন তৈরি হয়েছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেইভাবে পারফর্ম কিন্তু করছে না, এবং অন্যান্য ক্রিটিক্স মহলেও কিন্তু সেইভাবে প্রত্যেকেই কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ কিন্তু এই সিনেমাটাকে গণ্য করা হচ্ছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে মার্ভেলের আপকামিং যে লাইন আপগুলো আছে সেইগুলো কতটা ভালো হয়, এবং মার্ভেল এখন ডেটা বেসড কাজ করে, যে পুরো অল ওভার ওয়ার্ল্ডে ওরা দেখে যে অল ওভার ওয়ার্ল্ডে কী কী চলছে, সেইভাবে ডেটাগুলোকে এক জায়গায় গ্যাদার করছে, গ্যাদার করার পর তখন সেটা তাদের সিনেমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, সিনেমাগুলো এখন সিনেমা হচ্ছে না, প্রজেক্ট হয়ে যাচ্ছে, যার জন্য কোনো ক্যারেক্টারের সাথে আমাদের কিন্তু কানেকশন কিন্তু হচ্ছে না। একটা টাইমে আমরা মানে এন্ড গেমের অবধি যদিও কথা বলি, ওই টাইমে অবধিও কিন্তু যতগুলো সিনেমা এসে বা যতগুলো সুপার হিরো ক্যারেক্টার আছে, ওজি সুপার হিরো যেগুলোকে আমরা বলি, সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের এখনো কিন্তু কোথাও না কোথাও খুব কাছের ক্যারেক্টার, খুব প্রিয় ক্যারেক্টার। বাট এখনকার দিনে যেসব ক্যারেক্টারগুলো উঠে আসছে মার্বেল সুপার হিরোতে, সেটা কিন্তু ঠিকঠাক করে মানে কার্যকরী হচ্ছে না। আজকে যখন ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটা দেখছি, তখনও কিন্তু সেই সিনেমাটা যে খুব দারুণ লাগছে সেটা কিন্তু বলতে পারছি না। ওখানেও ফ্যান সার্ভিস হয়ে যাচ্ছে, ওখানেও ডেটা বেসড জিনিসপত্র হয়ে যাচ্ছে, যে এই মানুষের ভালো লাগছে, নস্টালজিয়া মানুষ বাঁচতে চায়, নস্টালজিয়া ঢুকি দাও, এই ঢুকি দাও, সেই ঢুকি দাও। এবং যেহেতু এখন মাল্টিভার্স খুলে ফেলেছে মার্ভেল, নো ওয়ে হোম থেকে, স্পাইডারম্যান নো ওয়ে হোম থেকে, এবার যার ফলে কি হচ্ছে, মাল্টিভার্সে নানা রকম জিনিসপত্র এখানটায় ঢুকছে, যার জন্য ডক্টর ডুম হিসাবে কিন্তু এখানটায় আমরা আরডিজে কে দেখতে পাচ্ছি, কারণ সে আমাদের স্পাইডারম্যান, আয়রন ম্যান ছোটবেলার, এবার সে ভিলেন হিসেবে আসছে মার্ভেলে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে তাকে অ্যাজ ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি, কারণ কি এখানটায় যে মাল্টিভার্স আছে, মানে মার্ভেলের মাল্টিভার্স সাগা, সেটা কিন্তু পুরোপুরি আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তাই এরকম নানা রকম জিনিসপত্র এখন হতে চলেছে, তারা নানা রকম দিকপত্র যে মানে ডেটা বেসড কাজপত্র করছে, যে জন্য অনেকটাই হার্ম করছে তাদের কাজগুলোকে, যার জন্য আগে যেইভাবে মার্ভেলের সিনেমা ওয়ার্ক করতে একটা অ্যান্টিসিপেশন থাকতো মানুষের মধ্যে, বাট সেটা কিন্তু ধীরে ধীরে কোথাও না কোথাও ডাই ডাউন করে যাচ্ছে। সেটা কিন্তু মেকার্সদের বুঝতে হবে, যদি ডেটা বেসড কাজ এরকম পরের পর করতে থাকে, সেইগুলো কিন্তু কখনোই সুখকর হবে না তাদের জন্য। কারণ আজকে যখন অ্যান্টম্যান দ্য ওয়াস্প কোয়ান্টাম মেনিয়া বলে যেই সিনেমাটা বেরিয়েছে, ওটাই লাস্ট পার্ট ছিল অ্যান্টম্যানের, তা ওই পার্টটাও কিন্তু খুব যে দারুণ ছিল বা খুব আহামরি ছিল সেটা কিন্তু নয়। সিনেমাটা কিন্তু খুব বিলো অ্যাভারেজ সিনেমা ছিল, কারণ কি তারা ওই হাই স্পেকটাকেল জানে, যে একটা হাই স্পেকটাকেল ঢুকিয়ে দিলেই সব কিছু হয়ে যাচ্ছে, হাই স্পেকটাকেল ঢুকিয়ে দিচ্ছে, তার মধ্যে এইসব মানে ডেটাবেস জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছে, অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যান যেহেতু কমে গেছে, সিনেমাটাকে আরও ক্রিস্প করে দিচ্ছে, বারে বারে রিশুট করা হচ্ছে, সিন কেটে ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, নানা রকম মানে জারিং এর মধ্যে দিয়ে সিনেমাটা একটা সিনেমা যখন যায়, সেই আলটিমেট প্রজেক্টটা কিন্তু কখনো মানে আউটপুটটা যখন বাইরে আসে তখন কিন্তু ভালো হয় না। সেটাই কিন্তু এখন মার্ভেলের জন্য হচ্ছে। তাই এই ছিল আমার গোটা বিষয়ে আলোচনা, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এবং মার্ভেলের আপকামিং যেসব লাইন আপ আছে, তার সাথে সাথে মার্ভেল এখন কোন দিকে যাচ্ছে, এটা আমি ছোট্ট করে আলোচনা করলাম আপনাদের সাথে। ভিডিওর প্রথমেও যেটা বলেছি, ভিডিওর শেষেও সেই কথাটাই বলতে চাই, যে খুব ঘেটে এই ভিডিওগুলো করতে হয়। এমন না যে মানে ক্যামেরা নিয়ে বসে পড়লাম, দুটো কথা বললাম হয়ে গেল ভিডিও, এমন নয়। কিন্তু এটার জন্য নানা রকম পড়াশোনা, নানা রকম আর্টিকেল ঘাটতে হয়, নানা রকম জিনিসপত্র নিয়ে ঘাটতে হয় বলেই কিন্তু আজকে মানে এই জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেকটা খাটনি থাকে, নানা রকম ইনফরমেশন একসাথে গ্যাদার করে আপনাদের সাথে সেটা সহজলভ্যভাবে কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা এই ভিডিওটাকে সাপোর্ট করেন, পরবর্তীকালে কিন্তু এরকম ভিডিও কিন্তু অবশ্যই তুহিন ডিভিলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবে।
আর আপনাদের এই ভিডিওটি কেমন কি লেগেছে সেটা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।